এই লোকটার নাম রিচার্ড, যিনি একজন মাল্টিমিলিনিয়ার বিজনেসম্যান। তবে একটা সময় সে কোনো একটা কারণে শয়তানি শক্তিকে কাজে লাগানোর আশায় জাপানের এক পৌরাণিক রানীর খোঁজে বের হয়। কিন্তু সেই রানীকে খুঁজতে খুঁজতে একটা সময় সে নিজেই গায়েব হয়ে যায়। অনেকগুলো বছর পার হওয়ার পর একটা সময় তার মেয়ে বাবার এই উদ্দেশ্যের ব্যাপারে কিছু ক্লু পায় এবং সে নিজেই তার বাবার খোঁজ করতে আর এই অদ্ভুত রহস্যের সমাধান করতে উঠে পড়ে লাগে। এসবের মাঝে সামনে আসে এমন সব তথ্য যা আপনার কল্পনাকেও হার মানাবে। আসলে কি ছিল সেই রহস্য, আর মেয়েটা কি পেরেছিল সেই রহস্য উদ্ঘাটন করে তার বাবাকে খুঁজে বের করতে, নাকি ফেঁসে গিয়েছিল রহস্যের কোনো গোলকধাঁধায়? এই সব প্রশ্নের উত্তর জানতে পারবো অসাধারণ একটা অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি টম রাইডারের গল্প থেকে। গল্পের প্রত্যেকটা মুহূর্ত এত এক্সাইটিং যে আপনি এতটুকুও বোর হওয়ার সুযোগ পাবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে সরাসরি গল্পে মনোযোগ দেই। শুরুতেই আমরা গল্পের মেন ক্যারেক্টার লারাকে দেখতে পাই। ভাড়া বাসায় থেকে খুব সাধারণ জীবনযাপন করে মেয়েটা। নিজের খরচ চালানোর জন্য ফুড ডেলিভারির কাজ করে সে। তবে তার একটা প্যাশন ছিল, সেটা হলো বক্সিং। সে অনেক ভালো বক্সিং করত, কিন্তু টাকার অভাবে সে গত কয়েক মাস যাবৎ তার বক্সিং ক্লাবের ফিস দিতে পারছে না, যে কারণে তার ট্রেনার তাকে ক্লাব থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এতে লারা ভীষণ টেনশনে পড়ে যায়, কেননা ফুড ডেলিভারি করে যে সামান্য টাকা আয় হয় সেটা দিয়ে তার জরুরি প্রয়োজনগুলোই ঠিকঠাকভাবে মেটে না। সেখানে সে ক্লাবের ফিস দেবে কিভাবে? এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ তার বন্ধুদের কাছ থেকে সে দারুণ একটা আইডিয়া পায়। তার বন্ধুরা প্রায় বাজি ধরে সাইকেল রেস করত। সেই রেসে যে জিতবে সে অনেক টাকা পুরস্কার পাবে। তো লারাও সেই রেসে অংশ নেয়। লন্ডনের জনবহুল রাস্তার মধ্য দিয়ে শুরু হয় রেসিং। সবকিছু ঠিকঠাকই চলছিল, লারাও সবার থেকে এগিয়ে ছিল। কিন্তু তার মাঝেই হঠাৎ এক বৃদ্ধকে দেখে লারার নিজের বাবার কথা মনে পড়ে যায়, আর এতে অন্যমনস্ক হয়ে সোজা গিয়ে অ্যাক্সিডেন্ট করে একটা পুলিশের গাড়ির সাথে। পুলিশ তখন তার বেখেয়ালির জন্য তাকে থানায় নিয়ে যায়। লারাকে সেখান থেকে ছাড়ানোর মতো কেউ ছিল না, তাই সেও সব আশা ছেড়ে দিয়ে চুপচাপ বসেছিল। তখনই সেখানে অ্যানা নামের এক ভদ্রমহিলা এসে লারার জামিনের ব্যবস্থা করে। কিন্তু তাকে দেখে লারা একটু বিরক্ত হয়ে যায়। মূলত অ্যানা হচ্ছে লারার বাবার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার। সে লারাকে বারবার তার বাবার বিজনেসটা টেক ওভার করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লারা তাতে রাজি হয় না। আসলে লারা কোনো গরিব ঘরের মেয়ে নয়, তার বাবা একজন মাল্টিমিলিনিয়ার বিজনেসম্যান। কিন্তু বাবার বিজনেস বা অর্থ সম্পদের প্রতি লারার কোনো ইন্টারেস্ট নেই। এখন প্রশ্ন হচ্ছে, বাবার বিজনেস টেক ওভার করার জন্য অ্যানা কেন লারাকে রিকোয়েস্ট করছে? লারার বাবা তাহলে কোথায়? আর এত বড় বিজনেসম্যানের মেয়ে হওয়া সত্ত্বেও সে এত সাধারণ জীবনযাপনই বা কেন করছে? উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। মূলত লারার বাবা রিচার্ড একজন বড় বিজনেসম্যান হওয়ার পাশাপাশি ভীষণ কৌতূহলী মানুষ ছিল। বিশ্বের সব অদ্ভুত আর আশ্চর্যজনক জিনিসের প্রতি তার অন্যরকম একটা টান ছিল, যে কারণে সে বেশিরভাগ সময়ই তার বিজনেসের দায়ভার অ্যানার উপরে দিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস মিশনে বেরিয়ে যেত। তবে লারা ছিল তার কলিজার টুকরা। মা মরা মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসত রিচার্ড। তবুও একদিন কোনো এক অজানা কারণে সে তার প্রাণপ্রিয় মেয়েকে একা ফেলে এক নতুন মিশনে রওনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মিশন থেকে সে আর কখনো ফিরে আসেনি। এই ঘটনার 7 বছর পার হয়ে গিয়েছে, যে কারণে সবাই ধরে নিয়েছে যে রিচার্ড হয়তো আর বেঁচে নেই। তাই অ্যানা এখন রিচার্ডের সব সম্পত্তি লারাকে বুঝিয়ে দিতে চাচ্ছে, কিন্তু লারার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে তার বাবাকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু এখন যেহেতু তার বাবাই তার সাথে নেই, তাহলে তার টাকা দিয়ে লারা কি করবে? এই কথা ভেবেই সে তার লাক্সারিয়াস লাইফ ছেড়ে সাধারণভাবে জীবনযাপন করছে। তো সেদিনও অ্যানা তাকে প্রপার্টির পেপারে সাইন করতে বললে লারা তাকে ফিরিয়ে দেয়। সে যদি এবার সাইন না করে তাহলে সমস্ত প্রপার্টি চ্যারিটিতে চলে যাবে। এই কথা শুনে লারা একটু চিন্তায় পড়ে যায়, কারণ ওই প্রপার্টিগুলো শুধুমাত্র অর্থের উৎস ছিল না, সেখানে তার বাবার অনেক স্মৃতিও জড়িয়ে ছিল। তাই এবার সে অ্যানার কথা মতো দলিলে সাইন করার জন্য পৌঁছে যায় তার অফিসে। সেখানে উকিল থেকে দলিলগুলোর পাশাপাশি একটা অ্যান্টিক পাজল দেয়, যেটা রিচার্ডই লারাকে পৌঁছে দিতে বলেছিল। একজন পাওয়ারফুল বক্সার হওয়ার পাশাপাশি লারা অনেক মেধাবীও ছিল। সে মুহূর্তের মধ্যেই পাজলটা সলভ করে ফেলে, আর তার ভেতর থেকে তার এবং তার বাবার একটা ছবি, একটা চিরকুট এবং একটা চাবি খুঁজে পায়। বাবার ছবিটা দেখে লারা বেশ ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে ওই চিরকুটটা খুলে তার বাবার লেখা একটা ধাঁধা দেখতে পায়, যেখানে বলা হয়েছিল ওই চাবিটা তার বাবার শেষ চিঠির প্রথম অক্ষরের সাথে কানেক্টেড। লারা তখন একটু কনফিউজড হয়ে যায়, কারণ তার বাবা তো তাকে কোনো চিঠি দিয়ে যায়নি। তবে একটু মাথা খাটানোর সাথে সাথেই তার কনফিউশন দূর হয়ে যায়। সে ওই চাবিটা নিয়ে সোজা পৌঁছে যায় তার বাবার নামে তৈরি করা সমাধিতে। সেখানে গিয়ে সে রিচার্ডের নামের প্রথম অক্ষরে স্পর্শ করতেই ভেতর থেকে একটা লক বেরিয়ে আসে।
লারা তখন কৌতূহলবশত ওই চাবিটা লকে ঢোকাতেই পাশ থেকে একটা সিক্রেট দরজা খুলে যায়। ভেতরে গিয়ে সে তার বাবার এক বিশাল সাম্রাজ্য দেখতে পায়, যেখানে রিচার্ড অনেক অ্যান্টিক জিনিসপত্র জড়ো করে রেখেছিল। সেসবের মধ্যেই লারা একটা ক্যামেরা খুঁজে পায়। সে ক্যামেরাটা অন করলে সেখানে তার বাবার একটা ভিডিও মেসেজ দেখতে পায়। সেখানে রিচার্ড বলেছিল যে এই ক্যামেরাটা হাতে পাওয়া মানে সে অলরেডি মারা গিয়েছে, তাই লারাকে তার হয়ে একটা কাজ করতে হবে। এই রুমে হিমিকো নামের একটা বক্সে যা কিছু আছে সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে। রিচার্ড আরও জানায় যে সে মূলত হিমিকো রানীকে খোঁজার মিশনে বেরিয়েছিল। হিমিকো হচ্ছে জাপানের মিথিক্যাল একজন রানী, যার কাছে শয়তানি শক্তি ছিল। সেই শক্তির বলেই হিমিকো প্রজাদেরকে দমিয়ে রাখত, এমনকি তাকে স্পর্শ করা মাত্রই মানুষ মারা যেত। তার অত্যাচার এবং হত্যাযজ্ঞ সহ্য করতে না পেরে একটা সময় তার প্রজারা সাহস দেখিয়ে হিমিকোকে বন্দী করে। এরপর জাপানের একটা নির্জন দ্বীপে একটা পাহাড়ের গুহায় তাকে মেরে মমি করে রাখা হয়। যদিও এই ঘটনার কয়েকশো বছর পার হয়ে গিয়েছে, কিন্তু জাপানের লোকেরা এখনো বিশ্বাস করে যে হিমিকো আজও মুক্ত হওয়ার অপেক্ষা করছে, আর যে তাকে মুক্ত করবে সে হিমিকোর ওই শয়তানি শক্তির বদৌলতে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে। এই বিষয়টা জানার পর অনেকেই সেই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি, এবং যারা সেখানে গিয়েছে তারা আর কখনো ফেরেনি। তবে রিচার্ডের উদ্দেশ্য পৃথিবীর উপর রাজত্ব করা ছিল না। মূলত লারার মা মারা যাওয়ার পর সে অনেক বেশি ভেঙে পড়েছিল। সে সবসময় এটাই চাইতো যে কোনোভাবে যদি আবার একটু লারার মায়ের সঙ্গে দেখা করা যেতে পারে। সেই চিন্তা থেকেই সে অলৌকিক জিনিসপত্র নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং সেখান থেকেই হিমিকোর ব্যাপারে জানতে পারে। তার ইচ্ছা ছিল সে হিমিকোকে মুক্ত করে তার শক্তির মাধ্যমে একবার তার ওয়াইফের সঙ্গে দেখা করবে। তবে রিসার্চ করতে গিয়ে সে এমন কিছু তথ্য জানতে পেরেছে যেগুলো ভুল হাতে পৌঁছালে সারা পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণেই সে আগে থেকে লারার জন্য সমস্ত ইনস্ট্রাকশন রেখে গিয়েছিল, যাতে লারা ওইসব ডকুমেন্ট ধ্বংস করে পৃথিবীকে আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তবে লারা সেই জিনিসগুলো ধ্বংস করার পরিবর্তে মনোযোগ দিয়ে সমস্ত ডকুমেন্ট পড়তে শুরু করে। সেখানে ওই দ্বীপে যাওয়ার নকশা থেকে শুরু করে হিমিকোর ব্যাপারে সমস্ত ডিটেলস দেওয়া ছিল। সেসব দেখে লারা বুঝে গিয়েছিল যে এই মিশনে তার বাবার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে, তাই সে এই রহস্য খুঁজে বের করার জন্য ওই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেখানে যাওয়ার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, তাই লারা তার বাবার শেষ স্মৃতি অ্যান্টিক লকেটটা বিক্রি করে দেয়, কারণ এখন সে যেটা করতে চলেছে সেটাও তো তার বাবার জন্যই। যাই হোক, এরপর সে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে সোজা চলে যায় সমুদ্র বন্দরে, কারণ ওই ডকুমেন্ট অনুযায়ী রিচার্ড সেখান থেকে একটা নির্দিষ্ট নৌকাতে করে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো লারাও সেই নৌকাটা খুঁজতে শুরু করে। এরই মাঝে তাকে ছিনতাইকারীদের হাতে পড়তে হয়। ছেলেগুলো তার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালাচ্ছিল, কিন্তু লারাও তাদেরকে ছেড়ে দেয় না। সে ওই ছেলেগুলোকে ধাওয়া করতে শুরু করে এবং একটা পর্যায়ে তাদেরকে ধরে ফেলে। ছেলেগুলো তখন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু লারা তাতে ভয় না পেয়ে বরং কৌশলে তাদের কাছ থেকে ব্যাগটা নিয়ে পালাতে শুরু করে। এরই মাঝে সে ওই নৌকাটা খুঁজে পায় এবং দৌড়ে সেখানে উঠে গিয়ে সাহায্য চাইতে শুরু করে। তখন নৌকার মালিক লরেন বাইরে বেরিয়ে ছেলেগুলোকে তাড়িয়ে দেয়। এরপর লারা তাকে নিজের পরিচয় দিয়ে তার বাবার ব্যাপারে জানতে চায়, কিন্তু লরেন সাহেব সেই সময় নেশার ঘরে ছিল, তাই লারাকে কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে যায়। লারা তার জ্ঞান ফিরিয়ে এনে নৌকার একটা রিসিট দেখিয়ে রিচার্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। লরেন তখন জানায় যে ওই রিসিটে তার নাম লেখা আছে ঠিকই, কিন্তু সেই সময় নৌকাটা চালাতো তার বাবা। 7 বছর ধরে তারও কোনো খোঁজ পাওয়া যায়নি। সেটা শুনে লারা বুঝতে পারে নিশ্চয়ই লরেনের বাবাও তার বাবার সঙ্গে ওই দ্বীপে আটকে গিয়েছে, আর নয়তো মারা গিয়েছে। তাই সে লরেনকে সঙ্গে নিয়ে সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লরেন সেখানে যেতে রাজি হয় না। সে ধরেই নিয়েছিল তার বাবা মারা গিয়েছে, তাই সে আর এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতে চাচ্ছিল না, কারণ সে জানতো ওই দ্বীপে যাওয়া মানেই মৃত্যুকে দাওয়াত দেওয়া। তখন লারা তাকে টাকার লোভ দেখিয়ে রাজি করায়। এরপর তারা দুজনেই রওনা হয় সেই দ্বীপের উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতে হয় তাদের। যদিও লরেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন ছিল, কিন্তু সেও নৌকাটাকে সামলাতে পারছিল না। ততক্ষণে অবশ্য তারা দ্বীপের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাই লরেন তৎক্ষণাৎ লারাকে পানিতে ঝাঁপ দিতে বলে। কিন্তু তখনই লারার মনে পড়ে যায় তার বাবার ওই ব্যাগটার কথা। ওই ব্যাগ ছাড়া তো সে দ্বীপে গিয়ে কিছুই করতে পারবে না, তাই নিজের জীবনের পরোয়া না করে সে দৌড়ে চলে যায় ব্যাগটা আনার জন্য। এরপর তারা দুজনেই অথই সমুদ্রে ঝাঁপ দেয়। প্রবল পানির ঝাপটায় লারা এসে ওই দ্বীপের উপর আশ্রে পড়ে, কিন্তু আশেপাশে কোথাও সে লরেনকে দেখতে পায় না। এমন সময় কেউ একজন পেছন থেকে এসে লারার উপর অ্যাটাক করলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার সামনে ম্যাথিয়াস নামের একটা লোক বসা। ম্যাথিয়াস ট্রিনিটি নামের একটা গ্রুপের সদস্য।
এই গ্রুপের লোকেরা অনেকদিন যাবৎ ওই দ্বীপে থেকে হিমিকোর কবর খোঁজার চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত তারা সেখানে পৌঁছাতে পারেনি, কারণ ওই গুহায় পৌঁছানোর রাস্তা শুধুমাত্র রিচার্ডেরই জানা ছিল। তাই সে সবার আগে লারার ব্যাগ থেকে রিচার্ডের ডায়েরিটা বের করে নেয়, অর্থাৎ সে অলরেডি রিচার্ডের ডায়েরি থেকে সবকিছু পড়ে ফেলেছে। তার মুখে রিচার্ডের কথা শুনে লারা একটু অবাক হয়। সে জানতে চায় যে ম্যাথিয়াস রিচার্ডের ব্যাপারে কতটুকু জানে। তখন ম্যাথিয়াস নির্দ্বিধায় তাকে জানিয়ে দেয় যে রিচার্ডের রিসার্চের ব্যাপারে সে সবকিছুই জানে। সে রিচার্ডের কাছে এই ব্যাপারে সাহায্যও চেয়েছিল, কিন্তু রিচার্ড সাহায্য করতে চায়নি বিধায় ম্যাথিয়াস নিজেই তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে লারার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবে ম্যাথিয়াস তাকে আশ্বস্ত করে যে সে লারাকে খুন করবে না, বরং তাকে সে ব্যবহার করবে ওই পাহাড়ের গুহায় পৌঁছানোর জন্য। আর যতদিন না তারা সেখানে পৌঁছাতে পারছে ততদিন লারা তাদের কাছে বন্দী থাকবে। এসব কথা শুনে লারা খুব টেনশনে পড়ে যায়, কিন্তু তার কিছুই করার ছিল না। ম্যাথিয়াসের লোকেরা তাকে অন্যান্য বন্দীদের কাছে নিয়ে যেতে শুরু করে। বন্দী লোকগুলোর চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেন তারা মুক্তির অপেক্ষাতেই বেঁচে আছে। এরই মাঝে লারার দেখা হয় লরেনের সঙ্গে। তাকেও বন্দী করে রাখা হয়েছিল, তবে লারা সেখানে তার সঙ্গে কথা বলে না, কারণ সে চাচ্ছিল না লরেন যে তার পরিচিত এটা ম্যাথিয়াস জানুক। সে দেখতে পায় ম্যাথিয়াস হিমিকোর কবরের সন্ধানে সেখানকার সব পাহাড়ই প্রায় ধ্বংস করে ফেলেছে। এরই মাঝে ম্যাথিয়াস তাদের সবাইকে নিয়ে রিচার্ডের ডায়েরি অনুযায়ী সেই পাহাড়ের খোঁজে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর ফাইনালি তারা সেই পাহাড়ের খোঁজ পেয়েও যায়। ম্যাথিয়াস সেটা দেখে ভীষণ খুশি হয়, কারণ পাহাড়টা যেহেতু পাওয়া গিয়েছে তার মানে রানীর সন্ধানও পাওয়া যাবে। এমন সময় লরেন সুযোগ বুঝে লারাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। লারাও তার কথা মতো পালাতে শুরু করলে ম্যাথিয়াসের লোকেরা তাকে ধাওয়া করে। তবে সৌভাগ্যবশত লারা তাদের চোখকে ফাঁকি দিয়ে সাগরের তীরে পৌঁছে যায়, কিন্তু সেখান থেকে সামনে যাওয়ার আর কোনো উপায় ছিল না। তাই সে ওই জায়গাতেই গা ঢাকা দিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর রাতে যখন সে রেস্ট করছিল তখনই ম্যাথিয়াসের একটা লোক সেখানে পৌঁছে যায়। সে লারাকে আবারও তাদের আস্তানায় নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু লারা যেতে রাজি হয় না। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। যদিও লোকটা তার তুলনায় বেশি শক্তিশালী ছিল, তবে লারা তার অসাধারণ কৌশলের মাধ্যমে লোকটাকে মেরে ফেলতে সক্ষম হয়। এমন সময় হঠাৎ জঙ্গলের মধ্যে আরো একজনের উপর চোখ পড়ে লারার। প্রথমে সে ভেবেছিল সেও হয়তো ম্যাথিয়াসের লোক, কিন্তু লোকটা তার উপর অ্যাটাক না করে উল্টো পালাতে শুরু করে। এটা দেখে লারাও তাকে ধাওয়া করতে থাকে। তার পেছন পেছন লারা পৌঁছে যায় একটা বড় পাহাড়ের সামনে। পাহাড়ে ঝোলানো একটা দড়ি বেয়ে লোকটা তরতর করে উপরে উঠে যায়, কিন্তু লারা উপরে ওঠার আগেই লোকটা দড়ি টেনে নেয়। তবে লারা এতে হার মানে না। সে অনেক কষ্টে পাহাড় বেয়ে উপরে উঠে দেখে সেই লোকটা আর কেউ নয়, মূলত তার বাবা রিচার্ড ছিল। ম্যাথিয়াসের হাত থেকে পালিয়ে গত 7 বছর ধরে সে ওই পাহাড়ের গুহায় লুকিয়েছিল। একা থাকতে থাকতে তার এত বাজে অবস্থা হয়ে গিয়েছিল যে সে নিজের মেয়েকেও চিনতে পারছিল না। আসলে সে সবসময় লারাকে কল্পনা করত, তাই আজ থেকে বাস্তবে সামনে দেখেও সেটাকে নিজের কল্পনাই মনে করে। তাই এখন লারা তার বাবাকে প্রমাণ দেওয়ার জন্য হাতের ইশারায় সেই সাইনটা দেখায়, যেটা সবসময় তার বাবাই তাকে দেখাতো। সেটা দেখে রিচার্ড বুঝতে পারে এটা তার কল্পনা নয়, লারা সত্যিই সেখানে এসেছে। তবে লারা অনেক আঘাত পেয়েছিল। সেটা দেখে রিচার্ড তার ক্ষতস্থানে সেলাই করে ওষুধ লাগিয়ে দেয়। এরপর লারা শান্তিতে তার বাবার কাছে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চোখ খুলতেই লারা দেখতে পায় তার আশেপাশে কেউ নেই। সে ধরে নেয় তার বাবা হয়তো আবারও তাকে ফেলে পালিয়ে গিয়েছে, কিন্তু না, গুহা থেকে বেরিয়ে এসে দেখে রিচার্ড তার দাড়ি শেভ করছে। এতদিন পর মেয়ের সঙ্গে দেখা হয়েছে, একটু তো নিজেকে ফিটফাট করতে হবে, তাই না? তো সেখানে কথায় কথায় লারা যখন তার বাবাকে জানায় যে তার সেই ডায়েরিটা ম্যাথিয়াসের হাতে পড়েছে, তখন রিচার্ড প্রচন্ড রেগে যায়। কারণ লারা যদি তার কথা মতো ডকুমেন্টসগুলো নষ্ট করে দিত, তাহলে ম্যাথিয়াস ওই পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারত না। লারা তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধুমাত্র তার বাবার ব্যাপারে জানার জন্যই ওই ডকুমেন্টগুলো অক্ষত অবস্থায় রেখেছিল। কিন্তু রিচার্ডের রাগ তাতেও কমে না। তখন লারা তাকে জানায় যে ম্যাথিয়াসের কাছে একটা স্যাটেলাইট ফোন আছে, সে ওই ফোনের মাধ্যমে বাইরে যোগাযোগ করে। যদি রিচার্ডরা সেই ফোনটা কোনোভাবে হাসিল করতে পারে, তাহলে বাইরে যোগাযোগ করে নিজেদের জন্য সাহায্যের ব্যবস্থা করতে পারবে। কিন্তু রিচার্ড তাকে সতর্ক করে দেয় যে সেখানে গেলেই ম্যাথিয়াসের লোকেরা তাদেরকে মেরে ফেলবে। কিন্তু লারা সেসবের তোয়াক্কা করে না। সে জিদ করে বাবার কাছে থাকা তীরধনুক নিয়ে ম্যাথিয়াসের সৈন্যদের সাথে লড়াই করতে রওনা হয়। সে খুব কৌশলে চুপিসারে ম্যাথিয়াসের আস্তানায় গিয়ে প্রথমে লরেন সহ বাকিদেরকে মুক্ত করে। তারপর সবাই মিলে ম্যাথিয়াসের লোকদের সাথে লড়াই করতে করতে সেখান থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে। এরই মাঝে রিচার্ড পৌঁছে যায় হিমিকোর সেই পাহাড়ে। সে ভেবেছিল ম্যাথিয়াস সেখানে পৌঁছানোর আগে সে ভিতরে ঢুকে হিমিকোকে মুক্ত করবে, কিন্তু দুঃখের বিষয় তার আগেই ম্যাথিয়াস সেখানে পৌঁছে যায়।
সে রিচার্ডকে বন্দি করে ওই গুহার দরজা খুলতে বলে, কিন্তু রিচার্ড কোনো মতেই রাজি হয় না। এমন সময় সেখানে লারা চলে আসে। সে ম্যাথিয়াসকে ভয় দেখিয়ে তার বাবাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ম্যাথিয়াস উল্টো রিচার্ডকে মোহরা বানিয়ে লারাকেই ব্ল্যাকমেল করতে শুরু করে যে লারা যদি তার বাবাকে মুক্ত করতে চায় তাহলে তাদের মধ্যে কেউ যেন ওই গুহার দরজাটা খুলে দেয়। রিচার্ড তখন লারাকে বোঝায় যে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য যদি তাকে মরতেও হয় তাতে বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু লারা সেটা করতে রাজি ছিল না। এতদিন পর বাবাকে খুঁজে পেয়ে সে আবারও তাকে হারাতে চায় না, তাই বাধ্য হয়ে সে ম্যাথিয়াসের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সে নিজেই গুহার দরজা খুলতে শুরু করে। দরজাটা খুলে যাওয়ার পর ম্যাথিয়াস লারাকেই সর্বপ্রথম ভেতরে পাঠায়, যাতে ভেতরে কোনো রকম সমস্যা হলে ক্ষতিটা লারার হয় আর তারা সবাই বেঁচে যায়। তো লারা ভালোভাবে গুহার ভেতরে ঢোকার পর বাকিরাও তার পেছন পেছন সেখানে চলে আসে। এরপর তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে। এরই মাঝে একটা পাথরের ব্লকের উপরে পা পড়াতে ম্যাথিয়াসের একজন সৈনিক মারা যায়। তখন রিচার্ড বুঝতে পারে যে এই গুহাটা আসলে একটা মরণ ফাঁদ, এখানে প্রত্যেক পদে পদে রয়েছে মৃত্যু। কিছুটা সামনে এগোতেই তারা একটা গভীর খাদ দেখতে পায়। খাদটা এত গভীর ছিল যে ভিতরের কিছুই দেখা যাচ্ছিল না। তখন ম্যাথিয়াস একটা মশাল নিচে ছুড়ে দিলে দেখা যায় ওই খাদের ভেতর অসংখ্য কঙ্কাল পড়ে আছে, অর্থাৎ বেশিরভাগ মানুষই ওই খাদ পার হয়ে ওপারে যেতে পারেনি। তাছাড়া ওপারে যাওয়ার কোনো রাস্তাও ছিল না, তাই তারা একটা সিঁড়ি ব্রিজের মতো করে খাদের উপর বসিয়ে দেয়। আর এবারও লারাকেই প্রথমে পাঠানো হয়, যাতে কোনো বিপদ হলে লারাই আগে ফেঁসে যায়। তবে সৌভাগ্যবশত এবারও লারা সাকসেসফুলি ওপারে যেতে সক্ষম হয়। এরপর বাকিরা ব্রিজ পার হয়ে ওপারে গিয়ে হিমিকোর সমাধিটা খুঁজতে শুরু করে। কিছুটা সামনে এগোনোর পর তারা দেওয়ালে কিছু অদ্ভুত লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল মৃত্যুর রানী রাতকে দিন করতে পারে, মানুষকে বাঁচানোর জন্য তাকেই মরতে হবে। রিচার্ডরা কেউ এই কথার মানে বুঝতে পারে না। এরই মাঝে আবারও অসতর্কতার কারণে একটা ব্লকে পা পড়াতে তাদের চারপাশে বড় বড় লোহার দরজা এসে আটকে যায়, আর সেই সাথে পায়ের নিচে থাকা পাথরের ব্লকগুলো খসে পড়তে শুরু করে। তার নিচে ছিল ভয়ঙ্কর গভীর খাদ, ভেতরে পড়ে গেলেই মৃত্যু নিশ্চিত। তবে রিচার্ডরা সবাই অনেক কষ্টে নিজেদেরকে বাঁচাতে সফল হয়। এমন সময় সামনের দরজায় একটা কিহোল দেখতে পায় লারা, তবে সেখানে বসানোর মতো কোনো চাবি তাদের কাছে ছিল না। তখনই তারা প্রত্যেককে লক্ষ্য করে যে আশেপাশের দেয়ালগুলোতে কিছু কালারফুল পাথর বসানো আছে। তারা বুঝে যায় নিশ্চয়ই ওই পাথরগুলোর মাধ্যমেই দরজা খোলা যাবে, তাই তারা একে একে পাথরগুলো লারাকে দিতে থাকে, আর লারা সেগুলো দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে। কিন্তু সবগুলো পাথর দিয়ে চেষ্টা করার পরেও দরজাটা খুলছিল না। সবাই তখন বেশ টেনশনে পড়ে যায়। লারা তখন দেয়ালের লেখাগুলো বোঝার চেষ্টা করে। সেখানে লেখা ছিল রানী রাতকে দিন করতে পারে, অর্থাৎ দিনের আলোর সাথে নিশ্চয়ই এই পাথরগুলোর কোনো কানেকশন আছে। এখন দিনের আলোতে যেহেতু পৃথিবীকে সবুজ দেখায়, তাই লারা এবার হলুদ আর নীল পাথর একসঙ্গে দরজায় বসিয়ে দেয়। এতে সবুজ রং তৈরি হলে দরজাটা খুলে যায়। তার মানে লারার বুদ্ধিটা কাজে লেগেছে। এরপর তারা ধীরে ধীরে হিমিকোর সমাধির দিকে এগুতে শুরু করে। যাওয়ার পথে তারা অনেকগুলো লাশ দেখতে পায়, যেগুলোকে খুব সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছিল। তবে লাশগুলোকে এভাবে সাজিয়ে রাখার কারণটা আমরা সামনে জানতে পারবো। তো ফাইনালি তারা হিমিকোর সমাধিটাও পেয়ে যায়। সমাধির আশেপাশে অনেকগুলো ছবি আঁকা ছিল, যেগুলো হিমিকোর জীবনের কাহিনী প্রকাশ করছিল। লারা সেগুলো খেয়াল করলেও ম্যাথিয়াসদের সেদিকে কোনো খেয়াল ছিল না। তারা তো হিমিকোর লাশ উদ্ধারে ব্যস্ত। কফিনের মুখটা খোলার সাথে সাথেই হঠাৎ হিমিকোর সুন্দর দেখতে চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা দেখে সবাই বেশ ঘাবড়ে যায়। তবে পরক্ষণেই আবার ম্যাথিয়াস তার লোকদেরকে নিয়ে তাদের কাজে লেগে পড়ে। তারা হিমিকোর লাশটা কফিন থেকে তুলতে গেলে লারা তাদেরকে থামিয়ে দেয়, কারণ তার কাছে সবকিছু একটু অদ্ভুত লাগছিল। দেয়ালের ছবিগুলো দেখে মনে হচ্ছিল না যে হিমিকোর কোনো শয়তানি শক্তি আছে বা সে কোনো কালো জাদু করত, বরং এটা মনে হচ্ছিল যে সে তার প্রজাদের সঙ্গে বেশ ভালোই আচরণ করত। তাহলে প্রজারা কেন তাকে এখানে বন্দি করবে? লারা ব্যাপারটা কিছুই বুঝতে পারছিল না। তবে তার কোনো কথায় পাত্তা না দিয়ে ম্যাথিয়াসের লোকেরা হিমিকোর লাশ কফিন থেকে তুলতে শুরু করে। আর তখনই যে লোকটা লাশ স্পর্শ করেছিল তার হাতটা পচতে শুরু করে, যেন কোনো ভাইরাস অ্যাটাক করেছে তাকে। দেখতে দেখতে লোকটা জম্বিতে পরিণত হয়। সে সবার উপর অ্যাটাক করতে শুরু করে। সেই অ্যাটাকে ম্যাথিয়াসের অনেক লোক মারা যায়। এরপর যখন সে ম্যাথিয়াসের উপর অ্যাটাক করতে যাবে, তখন ম্যাথিয়াস তাকে গুলি করে মেরে ফেলে। এসব দেখে লারার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আসলে হিমিকোর কাছে কোনো শয়তানি শক্তি ছিল না, এবং সে কোনো কালো জাদুও করত না, বরং তার শরীরে এমন একটা ভাইরাস ছিল যেটা মানুষের সংস্পর্শে আসলে সেই ব্যক্তি জম্বিতে পরিণত হয়। তখন লারার দেয়ালে লেখা ওই কথাগুলোর কথা মনে পড়ে। সেখানে লেখা ছিল মানুষকে বাঁচানোর জন্য তাকে মরতে হবে। তার মানে হিমিকোকে এখানে কেউ বন্দি করেনি,
সে নিজেই স্বেচ্ছায় এখানে বন্দী হয়েছে যাতে তার কারণে তার প্রজাদের কোনো ক্ষতি না হয়, এবং রানীর বলিদানের কথা ভেবে আর নিজেদের মধ্যে ওই ভাইরাসের ইনফেকশনের ভয়ে তার সৈন্যরাও সুইসাইড করে নিয়েছে যাতে লাশগুলো বাইরে সুন্দর মতো সিরিয়ালে সাজানো। কিন্তু এত কিছু জানার পরেও ম্যাথিয়াসের লোভ কমে না। সে কোনো মতে হিমিকোর একটা আঙ্গুল কেটে পলিথিনে করে পকেটে রেখে দেয় যাতে সেটা সে তাদের বসকে দিতে পারে। আর এখান থেকেই আরও একটা রহস্য জানা যায়। আসলে ট্রিনিটি গ্রুপের লোকেরা কোনো শয়তানি শক্তি পাওয়ার আশায় হিমিকোর খোঁজ করছিল না। তারা আগে থেকেই হিমিকোর শরীরে থাকা ভাইরাসের ব্যাপারে জানত, আর তার শরীর থেকে এই ভাইরাসটা তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চাইছিল যাতে সেটার অ্যান্টিডট তৈরি করে চড়া দামে বিক্রি করতে পারে তারা। এতে তারা রাতারাতি অনেক ধনী হয়ে যাবে। মানে চায়না যেভাবে করোনা তৈরি করে পরে আবার নিজেরাই ভ্যাকসিন বের করেছিল। কিন্তু রিচার্ড তো জেনে শুনে এত বড় অঘটন ঘটতে দিতে পারে না, তাই সে ম্যাথিয়াস এবং তার লোকদেরকে বাধা দেওয়ার চেষ্টা শুরু করে। এতে দুই গ্রুপের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। রিচার্ড ম্যাথিয়াসের সাথে লড়াই চালিয়ে যায়, আর লারা বাকিদেরকে সামলাতে থাকে। লড়াই করতে করতে একটা পর্যায়ে লারা সেই সৈন্যদের সাজানো লাশের কোঠরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ম্যাথিয়াসের লোকেরা তাকে সেখান থেকেও খুঁজে বের করে। লারা তাদের হাত থেকে পালাতে গিয়ে ফ্লোরে থাকা আরও একটা পাথরের ব্লক দেখতে পায়। সে ইচ্ছাকৃত ওই ব্লকে পা রাখে, কারণ সে জানত ওই ব্লকে পা রাখলে কোনো না কোনোভাবে তাদের উপর অ্যাটাক করা হবে। আর হয়ও ঠিক সেটাই, একটা বিশাল কাঁটাযুক্ত রড তাদের দিকে ধেয়ে আসতে থাকে। লারা কোনো মতে সেটা থেকে বেঁচে গেলেও ম্যাথিয়াসের লোকেরা বাঁচতে পারে না। এদিকে আমরা দেখতে পাই সেই জম্বিটা আবারও জেগে উঠেছে। সে রিচার্ডের উপরে অ্যাটাক করতে গেলে রিচার্ড অনেক কষ্টে তাকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই জম্বির সংস্পর্শে রিচার্ডও ইনফেক্টেড হয়ে যায়। আর সেই সুযোগে ম্যাথিয়াস সেখান থেকে পালাতে শুরু করে। এরই মাঝে লারা সেখানে এসে বাবার এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পায়। তখন রিচার্ড তাকে আদেশ দেয় যেভাবেই হোক ম্যাথিয়াসকে আটকানোর, কিন্তু লারা তার বাবাকে এইভাবে ফেলে রেখে যেতে চাচ্ছিল না। তখন রিচার্ড তাকে বলে যে তাদের স্বার্থপর হলে চলবে না। এতদিন যখন লারা তার বাবাকে মৃত ভেবে চলতে পেরেছে, তাহলে আগামীতেও পারবে, কিন্তু এর জন্য পৃথিবীকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। এই বলে সে লারাকে জোর করে ম্যাথিয়াসের পেছনে পাঠিয়ে দেয়, আর নিজে ওই গুহাটা ধ্বংস করে দেওয়ার জন্য বোম সেট করতে শুরু করে। ম্যাথিয়াস ততক্ষণে এই ব্রিজের কাছে পৌঁছে গিয়েছিল। সে যখন পার হতেই যাবে তখনই লারা গিয়ে ব্রিজের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তাকে ধাক্কা দিয়ে ওপারে ফেলে দেয়। শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই, কেউ কারো থেকে কম যায় না। একটা পর্যায়ে ম্যাথিয়াস তাকে জানায় যে সে যদি মরেও যায় তাও কিছু আসবে যাবে না, কারণ ট্রিনিটি গ্রুপের লোকেরা সব জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু লারা তার কথায় পাত্তা না দিয়ে ম্যাথিয়াসকে আটকানোর জন্য ওই সিঁড়িটা ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। তারপর ম্যাথিয়াসের পকেট থেকে হিমিকোয়ের আঙ্গুলটা বের করে তার মুখের ভেতর পুড়ে দিয়ে তাকেও খাদের ভেতর ফেলে দেয়। এরই মাঝে রিচার্ড ভেতরে বোম ব্লাস্ট করে দিলে পাহাড়ে ধস নামে, ভেতরে সবকিছু ভেঙে পড়তে থাকে। কিন্তু এসব দেখেও লারা হার মানে না। সে খাদের ওপারে ঝাঁপ দিয়ে কোনো মতে একটা হুকের সাহায্যে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করে বাইরের দিকে। কিন্তু দুঃখের বিষয় ততক্ষণে বাইরের দরজাটা পাথর পরে আটকে গিয়েছিল, তাই সে বেরোতে পারছিল না। এরই মাঝে লরেনরা পাহাড়টাকে ধসে পড়তে দেখে সেদিকে এগিয়ে যায়। সে কোনো মতে লারাকে সেখান থেকে উদ্ধার করে। এমন সময় সেখানে একটা হেলিকপ্টার এসে থামে। তারা মূলত ম্যাথিয়াসদেরকে নিতে এসেছিল। তবে ল্যান্ড করার সাথে সাথেই লরেনরা হেলিকপ্টারটা হাইজ্যাক করে সেটা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। লন্ডনে ফিরে লারা ফাইনালি তার বাবার প্রপার্টির পেপারে সাইন করে। তবে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যেহেতু তার কোনো আইডিয়া ছিল না, তাই সে বিজনেসের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যানাকে দিয়ে দেয়। অ্যানা তার কথা মতো পেপারে সাইন করিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লারা আনমনে কোম্পানির পেপারগুলো চেক করতে থাকে। রিচার্ডের অনেকগুলো কোম্পানি ছিল, যার মধ্যে একটার নাম ছিল পাটনা। নামটা দেখেই লারা টনক নড়ে। সে ম্যাথিয়াসদের জিনিসপত্রের মধ্যে তাদের কোম্পানির লোগো দেখেছিল, তার মানে তাদের কোম্পানিরই কেউ ট্রিনিটি গ্রুপের সাথে জড়িত। আর যেহেতু অ্যানাই এত বছর কোম্পানির সবকিছু সামলেছে, তাই লারার সন্দেহর তালিকায় সবার আগে উঠে আসে অ্যানার নাম। কিন্তু অ্যানা পরবর্তীতে কি করবে, এই প্রশ্নটাকে সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। হয়তো শেষের এই প্রশ্নটার মাধ্যমে আমাদেরকে সামনের কোনো নতুন অ্যাডভেঞ্চারের ক্লু দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা আগামীতে টম রাইডারের আরও পার্ট পেতে পারি। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।